আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের ৭ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তখন প্রথম ক্লাসটা দেখে নেব, ফার্স্ট ক্লাসের ৭ অধ্যায়। হ্যাঁ, তাহলে এখন আমরা শুরু করি হলো সাইকাসের স্বভাব এবং আবাস ভূমি সম্পর্কে। প্রথম ৩ লাইন এমসিকিউ জন্য সাইকাস বহুবর্ষজীবী উদ্ভিদ, এর ২০টি প্রজাতি গ্রীষ্ম ও উপগ্রীষ্ম অঞ্চলে জন্ম। তারপর দেখো ভৌগোলিক বিস্তার। হ্যাঁ, তোমাদের ব্যাচে এটা কয়দিন তুমি আসবে কেন? কয়দিন যেন আসলে ২ দিন তুমি জানো না, মানে হলো তোমাদের অনুরোধে এই সময় থাকা তো, তাই হলো যে যাদের সিলেবাসে আর কি ইয়ে আছে। হ্যাঁ, দেখো না ওটা দেখি হ্যাঁ, তো ওখানে হচ্ছে আচ্ছা, তো বলছো তুমি। হ্যাঁ, তাহলে তো আমাকে আর বলতে হচ্ছে না। আচ্ছা, এখন বিষয়টা হলো যে তোমরা যদি আল্লাহ তোমাকে তৌফিক দিচ্ছে, হ্যাঁ আল্লাহ তোমাকে তৌফিক দিচ্ছে, কিন্তু বারবার যদি তুমি আল্লাহ তৌফিক দিতে না চাও, তাহলে আল্লাহ কিন্তু তোমার থেকে মুখ ঘুরিয়ে নেবে। বুঝতে পারছো? মুখ ঘুরিয়ে নেবে। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি তোমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, তখন তো আমিও মুখ ঘুরিয়ে নেবো নাকি? মানে সেটা কী দেখো, সেটা হলো আল্লাহ তোমাকে কীভাবে সাহায্য করছে। দেখো, তোমাদের হচ্ছে জন্যে আমি তোমাদের সুবিধার জন্যে আমি কত রকমের ব্যবস্থা করছি, যে ব্যবস্থা করছি না। যেমন এটা একটা নতুন ব্যবস্থা করলাম, আমার তো এটার কোনো দরকার নাই, আমি এই সময় রেস্ট নিতে পারতাম। আমার আজকে আমার ৮টা পর্যন্ত ব্যাস, একটা না ৫ ঘন্টা পড়াবো, তাই না? কিন্তু আমি তোমাদের ৮টা পর্যন্ত তোমাদের উপকারের জন্য আমি হচ্ছে এই সময়টা অ্যাডমিশনের ব্যাস ছিল, যেহেতু অ্যাডমিশনের ব্যস্ত এখন নাই, এই সময়টা তোমাদের আবার যাদের সিলেবাস হলো ৭, ৮ এগুলো আছে, এগুলো করার জন্য নিলাম, তাই না? এটা একটা ব্যবস্থা করা। তারপরে যদি এটা মিস করো, যেমন দেখো কয়েকজন কিন্তু মিস করছে, আসি তাহলে হয়তো দেখো আসি দেখছো, মানে এই যে মানে আল্লাহ যে তৌফিক দিচ্ছে, কিন্তু পায়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা, তাই কিনা? কারণ দেখো তো, যে আল্লাহ তোমাদের তৌফিক দিচ্ছে, মাধ্যম হয়তো আমি হতে পারি, কিন্তু আল্লাহ তো তোমাদের তৌফিক দিচ্ছে কীরকম, যে তুমি ক্লাস মিস করতেছো, তোমার জন্য এক্সট্রা হবে ইউটিউবে ক্লাস রাখছি, তুমি ইউটিউবে ক্লাসটা আবার দেখে নিতে পারো। আবার আমি এটাও বলছি যে তুমি ইউটিউবে ক্লাস দেখে বুঝতে না পারলে তুমি রাত্রে আমাকে কল দিতে পারো, রাত ৯টা থেকে 10:30 যে কোনো সময় কল দিয়ে তুমি একা একা প্রাইভেট করে নিতে পারো। তাহলে এটাও কিন্তু বলছি সব কাছে, যে কত সুবিধা, যে তুমি হচ্ছে ক্লাস মিস করছো, অসুস্থতা বা কলেজে কোনো পরীক্ষা বা অন্য কোনো কারণে তুমি ইউটিউবে দেখতে পারো না। তুমি ইউটিউবে যদি নাও দেখতে পারো, তাহলে তুমি বাসায় করে যেখানে যেখানে সমস্যা আমাকে কল দিয়ে সলভ করে, তাই কি না? কারণ তুমি যদি কোনোটাই কিছু না করো, তাহলে কি আল্লাহ তোমার জোর করে কি তোমার ভালো রেজাল্ট করাবে? এটা তো আমাদেরকে আল্লাহ স্বাধীন চিন্তা ভাবনা দিয়ে দিতেছে, তাই না? যদি আল্লাহ বলছে না আমি আমার পক্ষ থেকে রুট ঢুকে দিলাম, এর মানে কি জানো? এর মানে হলো আল্লাহর মধ্যে যেমন স্বাধীন ইচ্ছা শক্তি আছে, আল্লাহ যা খুশি তাই করতে পারে, ওই জিনিসটাই আমাদের মধ্যে আল্লাহ কিছু অংশ দিয়ে দিচ্ছে। ওই জন্য আমরাও যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ জোর করে আমাদের বাধা দেবে না, ওই জিনিসটা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে। বুঝছো? তো এখন তুমি চাইলে জান্নাতের পথে হাঁটতে পারো, যেমন জাহান্নামের মধ্যে হাঁটতে পারো। পৃথিবীর ক্ষেত্রেও তাই। পৃথিবীর জান্নাত মানে কি? তুমি ভালো রেজাল্ট করে তুমি বড় কোনো চাকরি পালা, বড় ডাক্তার হলা, এটা তোমার জন্য পৃথিবীর ডাক্তার, যে পৃথিবীর ডাক্তার হচ্ছে পৃথিবীর জান্নাত, তাই কিনা? কারণ তুমি ১০০০ কোটি টাকা মালিক হয়ে যাবা, গাড়িতে ঘুরবা, সুইজারল্যান্ডে বেড়াতে যাবা। আমার স্টুডেন্টরা আছে তো সুইজারল্যান্ডে বেড়াতে যায়, বুঝছো? অনেক টাকার মালিক, হ্যাঁ, তাই না? তো এই জন্য তুমি এখন তুমি এটা চাইলে তুমি করতে পারো, না চাইলে করো না, তাই কিনা? যেমন তৌফিক জিনিসটা কি জানো? হেদায়েত বা তৌফিক যাই বলো, তৌফিক জিনিসটা এরকম যে একটা বড় লোক সে কী করে প্রতিদিন বললো যে আমি প্রতিদিন সকালে সবাইকে, গরিব দুঃখী যারা আছে সবাইকে আমি ১০০ টাকা করে দেবো, দাম দেবো, তো সবাই এসে আমার বাড়িতে এসে নিয়ে যাবে। এখন মনে করো যে ১০ জন ফকির আসে, টাকাটা নেয়, তো পরে ওই মালিক জানতে পারলো যে আমি যে টাকা
টাকাগুলো দান করি, এর মধ্যে দুইজন এমন আছে যারা টাকাটা নিয়ে গিয়ে সরাসরি কুয়ার মধ্যে ফেলে দেয় বা আগুন দিয়ে পুড়াই দেয়। তখন থেকে আল্লাহ বললো আমি তোমার উপর, তখন ওই মালিক বললোকে আমি তোমার উপর মোহর মেরে দিয়েছি, মানে তোমার আর হেদায়ত হবে না, মানে কি আমি তোমাকে আর দিব না, আমি তোমাকে টাকা আর দিব না। বুঝতে পারছো কেন? তুমি ওই সুযোগটা কাজেই লাগাচ্ছ না, ওটাকে অসম্মান করতো আমার দেওয়া টাকাকে। তুমি এখন পড়াশোনা করছো, তোমার জন্য অনেক সুযোগ সুবিধা রাখা হচ্ছে, কেউ তুমি সুযোগ কাজে লাগাবে না। আমার কি সুযোগ তোমার মা বাবা তো আবার আরেকটা কি দেখো যে মা বাবাও কিন্তু আল্লাহ কিন্তু তোমাদের মা বাবার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করছে, বুঝতে না? মা বাবার মাধ্যমে কি হয়, তোমাদেরকে পড়াশোনা খরচ দিচ্ছে না, তাই কিনা? তোমরা হচ্ছে যে এই যে ধরো এখানে থাকছো, এটার খরচ মা বাবা দিচ্ছে, এটাও কিন্তু একটা তৌফিক, আল্লাহরই তৌফিক, নাও তো দিতে পারতো। সবাই কি আসতে পারে? সবাই কি পড়াশোনা করার সুযোগ পায়? অনেকে দেখা যায় মা বাবা পড়াশোনা করার মানে টাকা পয়সা দেয় না, তাই না? তোমাদেরকে আল্লাহ দিচ্ছে, তাই কিনা? আবার শুধু কি তাই, এখানে দিচ্ছে, তারপরে তোমাদের প্রাইভেটে টাকা দিয়েছে, আবার থেকে দিয়ে ভর্তি করাবে, তাই না? মানে সবই তো মা বাবা দিচ্ছে। তোমরা কি একটা নিজে থেকে ইনকাম করতে না, তো মা বাবা দিচ্ছে, এইটাও কিন্তু একটা তৌফিক, তৌফিক না? তোমাকে তৌফিক দিচ্ছে, এই তৌফিক নিয়ে কেউ কেউ দেখা যাচ্ছে তৌফিকটা কাজে লাগাবে, আর কেউ মানে অলসতা করে সব শেষ, ঠিক কিনা? তো এই জন্যে আজকে তোমরা সামনে বসে আছো, আমার যারা ডাক্তার তাদেরকেও কিন্তু আমি এইসবই বলতাম। তারা বলে যে আপনার এই কথাগুলো আমাকে উৎসাহিত করছে, সেদিন আমি এত বড় ডাক্তার হতে পারছি, বুঝছো? তো তোমরাও এরকম যেন হও সেটা তো আমি চাইবো, তাই না? আমি তোমাদের কথা আমার পরবর্তীদেরকে বলবো, ঠিক না? ঠিক না? এটাই তো। আচ্ছা, তাহলে দেখো এরপর দেখো ভৌগোলিক বিস্তারের ৩য় নম্বর লাইন থেকে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেন্টিনেটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। না, এরপরে গঠন বৈশিষ্ট্য, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, গঠন বৈশিষ্ট্য সৃজনশীল হিসেবে আসে। যেমন দেখো ঢাকা বোর্ডে আসছিল 23 সালে গয়ের জন্যে, কুমিল্লা বোর্ডে 23 সালে গয়ের জন্যে। আচ্ছা, তারপরে দেখো গঠন বৈশিষ্ট্যের ৪র্থ নম্বর লাইনটা যে এরা কাণ্ড 4 থেকে 14 ফুট পর্যন্ত উঁচুতে পারে। আচ্ছা, তারপরে দেখো এরপরে এক লাইন বাদে সাইকাসে 2 ধরনের পাতা থাকে, একটা সবুজ বৃহদাকার পল্লব পত্র, মানে যেটা বড় বড় পাতা আর কি, হ্যাঁ, এই যে ডান দিকে ছবিতে দেখছো যেগুলো বড় বড় পাতা আর কি, হ্যাঁ, এই বড় বড় পাতাটাকে পল্লব পত্র বা যৌগ পত্র বলে। বড় বড় পাতা যে দেখছো ডান দিকে ছবিতে, এই বড় বড় পাতাগুলোকে পল্লব পত্র বলে। আরেকটা বাদামি বলে স্বল্পপত্র, ওই পাতার গোড়াতে বাদামি বর্ণের ছোটো ছোটো বাদামি বর্ণের শক্ত পাতার মতো থাকে, ওগুলো একটু শক্ত হয় আর কি, শক্ত পাতার মতো হয়, সেটাকে বলে স্বল্প। হ্যাঁ, ও স্বল্প মানে যে স্বল্প বলতে বোঝায় আসলে পাতলা কিছুকে বা সফট কিছুকে বলে। হ্যাঁ, যেমন ধরো এখানে একটা স্বল্প দেখছো, এই যে এটাও কিন্তু স্বল্পপত্র, এই যে দেখো নিচে আছে না, ওটাও স্বল্পপত্র, এটা পাতলা না? পাতলা পাতলা তুলনামূলক মানে কম শক্ত, এরকম কিছুকে স্বল্প বলা হয়। যেমন পেঁয়াজের যে খোসা ওটাও স্বল্পপত্র, রসুনের যে খোসা ওটাও স্বল্পপত্র, মানে যেটা একটু সফট হয়, পাতলা হয়, এরকম কিছু স্বল্পপত্র। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো যে বাদামি বর্ণের ক্ষুদ্র স্বল্পপত্র। তারপরে মনে রাখতে হবে যে পরিণত পত্রগুলো 1 থেকে 2.7 মিটার লম্বা, র্যাকিসে 50 থেকে 100 জোড়া পিনা থাকে। পিনা মানে তো বুঝো যে একটা পাতা, হ্যাঁ, এই যে এরকম পাতা হয়, এই পাশে একটা পাতা, এই পাশে একটা পাতা, এই পাতাগুলোই হচ্ছে পিনা। এই পাতাগুলো পিনা, এই পাতাগুলো মধ্যশিরা, এটার নাম হলো মধ্যশিরা। হ্যাঁ, মাঝখানে একটাকে বলে মধ্যশিরা। আচ্ছা, তো বলছে যে এত জোড়া পিনা জোড়া জোড়া থাকে। পল্লবপত্র শাখা শিরাবিহীন, পল্লবপত্রে কোনো এর যে শাখা সেটা শিরা নাই আর কি, সুস্পষ্ট একটি মধ্যশিরা থাকে।
এটা এরকম ধরো আমরা যে এখানে যে মধ্যশিরা দেখছি এদিকে যেটা গেল এটা কিন্তু শাখা শিরা। পল্লবপত্র হলে ওরকম না, শুধু মধ্যশিরাটাই আছে, এর কোনো শাখা নাই, আশেপাশে কোনো আরেকটা বের হয়ে গেছে এরকম না, এটা হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ট্রান্সমিশন টিস্যু। ট্রান্সমিশন বলতে যেইগুলা ট্রান্সফার করে, পরিবহন কলার মতো কাজ করে, যে টিস্যুগুলা পরিবহন কলার মতো কাজ করে তার নাম হলো ট্রান্সমিশন টিস্যু। এরপরে আরেকটা এমসিকিউ আছে, সেটা হলো যে বোল্ড করা পাম উদ্ভিদ এবং ফার্ম এর পাতার সাথে সাইকাসের পাতার ক্ষেত্রে মিলসম্পন্ন বলে অনেক সময় সাইকাসকে পাম ফার্মও বলা হয়। এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়বো। তাহলে এটুকু পর্যন্ত গঠন বৈশিষ্ট্যটা শুধু কাণ্ডের গঠন বৈশিষ্ট্য শুধু সৃজনশীলের জন্য, মূলটা ক্ষয়ের জন্য আসে। সেটা আসে কীভাবে জানো? কোরালেট মূল কাকে বলে? এখানে দেখো ৬ষ্ঠ নম্বর লাইনে কোরালেট মূল আছে, পাইছো? কোরালেট মূল, হ্যাঁ, এইটুকু পর্যন্ত পরীক্ষায় আসে। যেমন দেখো আসছে চট্টগ্রাম বোর্ড 23 সাল গয়ের জন্য আসছিল। হ্যাঁ হ্যাঁ তো মানে কোরালেট মূল কাকে বলে একটু পর্যন্ত লিখলেই হবে, মানে এই গোটা প্যারাটাই লিখবা আর কি, এই গোটা প্যারাটা লিখবা। হ্যাঁ, পুরো প্যারাটাই শিখবে। এটা হলো চট্টগ্রাম বোর্ড 23 সাল গয়ের জন্য, আর সিলেটপুর 23 সাল ক্ষয়ের জন্য আসছিল। সিলেটপুর 23 সাল ক্ষয়ের জন্য আসছিল, বুঝছো? যশোরপুর 23 সাল আবার গয়ের জন্য আসছিল, তার মানে কি অনেকবার। আচ্ছা, কোরালেট মূলের ব্যাপারটা কি হয়? কোরালেট মূলের ব্যাপারটা হলো এরকম যে কোরালেট মূলকে বলা হয় কোরাল যোগ এট, মানে কি কোরালের মতো। কোরাল কি? কোরাল মানে সামুদ্রিক যে প্রবাল, হ্যাঁ, দ্বীপগুলো আছে, হ্যাঁ, সামুদ্রিক কোরাল আছে, যেমন বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এটা কিন্তু আসলে সবগুলো একদম প্রবাল, তাই না? ওদের নিডারিয়া পর্বের প্রাণীরা, ওরা হচ্ছে যে ওদের যে একটাই পথ দিয়ে কী করে, ওরা হচ্ছে বজ্র পদার্থ নিঃশ্বাস করে, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ নিঃশ্বাস করে, যে হাইড্রাইটগুলো। তো করতে 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 এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এরকম হয়ে গেছে, হ্যাঁ, বড় পাত্রের মতো হয়েছে। এটা একা একা ধরনের, মানে একা একা মানে যে এরকম ধরনের, হ্যাঁ, এরকম ধরনের হয়ে গেছে, তাই না? তো এখন যে কোরালের মূল আছে সেই মূলটাও এরকম একটা কোরালের মতো আকৃতি গঠন করছে। তো কোরালের মূল কখন হয়? হলো এইভাবে যে যখন সাইকাসের কাণ্ডে প্রধান মূল দেখা যায় অল্প দিনের মধ্যে মারা যায়। যেই মারা যায় তখন এখান থেকে শাখা প্রশাখা মূল বের হয়, এখান থেকে শাখা প্রশাখা মূল বের হয়। এই শাখা প্রশাখা মূলগুলা জায়গায় জায়গায় স্কুল হয়ে যায়। কেন স্কুল হয় জানো? কারণটা হলো এরকম যে মূলকে প্রস্তুত করলে এখানে ধরো অ্যাপিডার্মিস আছে বা অ্যাপিফ্লেমা আছে, তারপরে এখানে ধরো হাইপোডার্মিস আছে, আর অন্যান্য কোষ আছে। তো এখন এইখানে কোষগুলো আছে, এর মধ্যে যদি অ্যানাবেনা নামক কিছু ব্যাকটেরিয়া ঢুকে যায়, অ্যানাবেনা নষ্ট হয়ে যায়, ছাড়া ব্যাকটেরিয়াগুলো, এগুলো যদি ঢুকে যায় তাহলে কী হয়? এরা ধরো সেই জিনিস ঢুকে গেছে, ঢুকে গেলে এরা তখন কী করবে? বংশবিস্তার করবে। বংশবিস্তার করলে এখন প্রেশার ক্রিয়েট হবে এইসব জায়গায়। প্রেশারের কারণে কী হবে? এই জিনিসটা জায়গায় জায়গায় এরকম হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, আঁকা বাঁকা হয়ে যাবে না, এরকম আঁকা বাঁকা হয়ে যাবে না। তো সেইটাই বলছে যে এরা আঁকা বাঁকা হয়ে দেখতে কোরালের মতো হয়, চলো প্রবলটা কোরালের মতো হয়, এটাই হলো কোরালের। বুঝতে পারছো? এর ভিতরে নষ্ট হয় না, এই দুটো মনে রাখবা। এটা না মনে রাখলে মনে থাকবে না, দেখি নষ্ট, এইটা কি অ্যানাবেনা, তাহলে না মনে রাখলে মনে রাখতে হবে না, নষ্ট করে অ্যানাবেনা এই কাজটা করে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যে পাতা নিয়ে কিছু কথা। সাইকাসের পাতা পক্ষল যৌগিক, আর হচ্ছে তারপর বলা হচ্ছে যে 3 নম্বর লাইন, বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র ও বৃহদাকৃতির পল্লবপত্র। তাহলে এদের স্বল্পপত্র থাকে পাতাতে, পাতার গোড়াতে আর কি, রোমশ ধরনের।
রোম রোম আর কি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে রোমের মতো, রোমের মতো, হ্যাঁ, এই যে রোমের মতো পল্লবপত্র, যৌগপত্র বা যৌগ, হ্যাঁ, সাইকাসের পাতা না, এমনি পাতা লিপ, সাইকাস লিপ, এই সাইকাস লিপ, এই হ্যাঁ, তখন সাইকাস দিয়ে উচ্চারণ হবে। ওই টেরিসের পাতাকে বলা হয় ওটা টেরিস, সাইকাস না, ওটা ছিল টেরিসের পাতাকে কি বলা হয়, ফার্নের পাতাকে কি বলা হয়, সাইকাসের পাতা, ওটা ফার্নের পাতাকে কি বলা হয়, এইটা আসছে ফ্রন্ট বলা হয়, ফ্রন্ট বুঝছো, সাইকাসের পাতা ওটা টেরিসের পাতা, সাইকাসের পাতা সাইকাস লিপ, এটার আলাদা কোনো নাম নাই। আচ্ছা, তাহলে এখন হলো যে এই পাতাগুলার হচ্ছে যে গোড়াতে কিছু রোমশ কল্পপত্র থাকে, আর গৃহদার্থীর পল্লবপত্র, যেটা যৌগিক পত্র বা যৌগপত্র বলি, যৌগিক পত্র বলি না, ওটাকেই বলা হচ্ছে পল্লবপত্র। পল্লব বলার কারণ কি জানো? পল্লব মানে হলো পাখির ডানা, বড় আকৃতির পাখির ডানার মতো, পাখির ডানা যখন দুই পাশে একই জায়গা থেকে হয়, ওই জন্য এটাকে পল্লবপত্র বলছে, পাখির ডানার মতো হয়ে যায়, দুই পাশে একই জায়গা থেকে বের হয়, মানে একই জায়গা বলতে কি, এখান থেকে একটা পাতা বের হয়, এখান থেকে হবে, এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, পাখির পাখনা বোতায়, ওই জন্য এরকম হচ্ছে পল্লব, বুঝছো, পাখির পাখনার মতো। হ্যাঁ, বড় আকৃতি, হ্যাঁ অবশ্যই বড় আকৃতি বোঝায়, বড় আকৃতির বোঝায়, দুটোই বোঝায়। আচ্ছা, এখন দেখো যে এরপরে প্রতিটি পত্রকে একটি করে বদ্ধশিরা থাকে, আর প্রজাতিতে পাতায় পত্রকের সংখ্যা প্রজাতিতে 50 থেকে 100 পর্যন্ত হতে পারে। আর ট্রান্সমিশন টিস্যু কাকে বলে, এটা তো আগে আমরা আলোচনা করছিলাম। এখানে হচ্ছে প্যারিসের প্রাণীকামা ও স্পন্দিবেলার মাঝখানে বর্ণহীন লম্বা কোষসমূহ থাকে। প্যারিসের প্রাণী কি ডিরেক্ট, প্যারিসের প্রাণী ডিরেক্ট, প্যারিসের প্রাণী ডিরেক্ট বলতে যে ধীরের বলতে বোঝায় যে পাতাতে এরকম ধরনের কোষ, যে কোষগুলোর কোনো আন্তঃকোষীয় ভাগ নাই, আন্তঃকোষীয় ভাগ না থাকলে তাকে প্যারিসেট বলা হয়। এই আন্তঃকোষীয় ভাগ নাই, এখানে আন্তঃকোষীয় ভাগ নাই, এটা প্যারিসেট। আর আরেকটা থাকে যাদের আন্তঃকোষীয় ভাগ থাকবে, যেমন এখানে আন্তঃকোষীয় ভাগ আছে, এটা হলো আন্তঃকোষীয় ভাগ, এটা আন্তঃকোষীয় ভাগ আছে, আন্তঃকোষীয়। এখন এই যে প্যারিসেট আর স্পঞ্জি, এর মাঝে লম্বা লম্বা কোষ, এই যে লম্বা লম্বা কোষগুলো আছে, এই লম্বা লম্বা কোষগুলো আছে, এই লম্বা লম্বা কোষকে বলা হচ্ছে ট্রান্সমিশন টিস্যু, যারা পরিবহন কলার কাজ করে, যারা পরিবহন কলার মতো কাজ করে, বুঝতে পেরেছো? যারা পরিবহন কলার মতো কাজ করে, রিদমিক বুঝতে বোঝা যাচ্ছে? তবে আগেরটুকু করণীয় তো ওটা একটু ইউটিউবে দেখে নিও। ও, এটা হলো নগ্নবীজ উদ্ভিদ, এই গাছে ওষুধ তৈরিতে কিছু কাজে লাগে, বেশিরভাগ নগ্নবীজ উদ্ভিদ ওষুধ তৈরিতে কাজে লাগে, অন্য কাজে কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, বলতে আছে যে এর ব্যবহার সম্পর্কে আছে, এটাতে কি কি করা হয় এগুলা সম্পর্কে আছে, সৌন্দর্য বর্ধন হিসেবেও অনেকে লাগায়, সৌন্দর্য বর্ধনের জন্য লাগে। এই অনেক উদ্ভিদ আছে না যেটা আমাদের সরাসরি কাজে লাগে না, কিন্তু ইনডাইরেক্টলি কাজে লাগে, দেখা যাচ্ছে ওষুধ তৈরি হয় ওটাতে। হ্যাঁ, কি জীবাণু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পড়ানো হয়ে গেছে না, কথা এটা পড়ানো হয়ে গেছে, এটা আগেই ছিল, হ্যাঁ এটা পড়ানো হয়ে গেছে। ট্রান্সমিশন টিস্যু হলো, এবার পরের পৃষ্ঠা আসো। ও, এখানেও তো আবার আরেকটা আছে, আগেও পড়ছিলাম নাকি আমরা জীবন্ত জীবাশ্ম, আগের পৃষ্ঠাও ছিল কি জীবন্ত জীবাশ্ম, আগের পৃষ্ঠাও কি জীবন্ত জীবাশ্ম ছিল, অন্য কোথাও ছিল না মনে হয়, ওই মনে হয় বৈশিষ্ট্য বলতেছিল। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম কিন্তু অনেকবার আসছে, দেখো জীবন্ত জীবাশ্ম কাকে বলে, কতবার যে আসছে খেয়াল করো, দেখো যে সিলেট বোর্ড 22 সাল কয়ের জন্য আসছে, তারপরে চট্টগ্রাম বোর্ড 19 সাল কয়ের জন্য আসছে, যশোর বোর্ড কয়ের জন্য, ঢাকা বোর্ড কয়ের জন্য, দিনাজপুর বোর্ড 21 সাল কয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড কয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড 22 কয়ের জন্য, তারপরে সিলেট বোর্ড 21 সালেও কয়ের জন্য। তাহলে কতবার না, এতগুলো তো লিখতে পারবো না, কয়েকটা লেখো। সিলেট 22 সাল, ঢাকা 21 সাল, হ্যাঁ অনেকবার আসছে এটা।
তার মানে অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটা তো জানোই, শুরু প্রথমে জীবস্ব সম্পর্কে তো তোমরা জানোই, তাই না? যে কোনো কিছু অতীতে বিলুপ্ত হয়ে গেছে, যেমন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, এখন তার হলো বিভিন্ন অংশ বিশেষ পাওয়া যাচ্ছে, ওটা থেকে বোঝা যায় যে এটা কত বছর আগে, তাই না? যেমন তুমি যদি একটা টেলিভিশনের খাপ পাও, তাহলে ওটা থেকে বুঝবা যে এই বলটা কখন ছিল, তাই না? তো ধরো ওই কঙ্কালে একটা মাথার ফুলির অংশ পাওয়া গেছে, তখন ওটা সাজাইছে যে এইরকম চ্যাপ্টার, তাহলে এটার মাথা এইরকম হতে পারে। মেরুদণ্ডের একটা কষ্ট রয়েছে, এটা এইরকম হতে পারে। এইভাবে করে কল্পনা একটা বানাই ফেলছে যে এরকম ছিল ডাইনোসর। হ্যাঁ, 100% নিশ্চিত না, মানে ওই যে যেমন টেনিস বল, তুমি ধরো কোনোদিন দেখো অংশ পেলে তখন একটা কল্পনা করে বানানো যে এটা এরকম হবে। যেমন ফুটবলে যদি পাও, ওটা তুমি বুঝবা যে এটা কিন্তু ফুটবল, মানে বড় সাইজের, একুরেট না হোক, কাছাকাছি তো যাবে, তাই না? সরাসরি তো ডাইনোসর বই গেলে দেখি 13 কোটি বছর আগে, 13 কোটি বছর আগে ডাইনোসর ছিল, 13 কোটি বছর আগে। 13 কোটি বছর আগে ছিল, তখন কিন্তু ইয়ে ছিল যে তোমার তিমি আছে না, তিমি তো আসলে ওরা তো মাছ না, তাই না? তিমি ওরা ম্যামাল, হ্যাঁ, আমাদের মধ্যে স্তন্যপায়ী ওরা। তো ওরা হচ্ছে যে প্রথম হচ্ছে স্থলভাগেই ছিল, ওরাও 13 কোটি বছর আগে। তো ওদের সাথে ওই ডাইনোসরদের মারামারি বাধ্য সবসময় সাথে করা, বুঝছো? ওই খুব বড় ছিল, তখন ওর পা ছিল, তিনি তখন পা ছিল, এবং হচ্ছে মারামারি বাঁধেছে। তখন ওই তিমিরা ডাইনোসরের সাথে ঠিক পারতো না, তখন ওরা ভয়ে সাগরে ঝাঁপ দিত। তখন ডাইনোসর সাগরে বড় সাগরের মধ্যে চলে যায়, মারার চেষ্টা করতো, তখন ওরা ডুবতে থাকতো। এই ডুবতে থাকতে থাকতে অনেক ডাইনোসর মারা যায়, না অনেক তিমি মারা যায়, আর কিছু তিমি অভিযোজিত হয়ে যায় যে তারা এখনো কিন্তু ফুসফুসের সাহায্যে, আমাদের মতো ফুসফুসের সাহায্যে অক্সিজেন নেয়। পানি থেকে কিন্তু অক্সিজেন নিতে পারে না, ওরা পানির দিকে ওরা কিন্তু অক্সিজেন নিতে পারে। ওরা কীভাবে করে, ওরা হলো লাভ দেয়, প্রতি আধা ঘন্টা পর লাভ দিয়ে লাভ দিয়ে বাতাসে অক্সিজেন অনেক করে টানে নিয়ে ডুবে গেল, ওই আধা ঘন্টাতে উঠে দিয়ে চলবে, তারপরে দিয়ে শেষ হয়ে যাবে আবার লাভ। লাভ দিতে না পারলে মরে যাবে। আমাদের যদি এরকম সিস্টেম থাকতো যে আমরা মাটিতে থাকলে আমরা হবে না, আমাদের লাভ দিয়ে অক্সিজেন নিতে পারবে, কাউকে আমরা বসা রাখতে জোর করে লাভ দিতে পারবে না, মরে যাবে শেষ নাকি? তো ওদের এরকম আর কি। হ্যাঁ, তাহলে জীবন্ত জীবাশ্ম যখন হচ্ছে তখন হচ্ছে এই যে সাইকাস উদ্ভিদ, এখন তো এটা আছে, অতীতে সাইকাটেলেস বর্গের কিছু উদ্ভিদ ছিল যারা দেখতে সাইকাসের মতোই, তাহলে সাইকাসের মতোই হওয়ার কারণে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে, ওদের সাথে মিল আছে, তাই এটাকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে। এই তোমরা কিন্তু ফার্স্টের পরীক্ষার পরে ঢাকায় যাওয়া, কারণ 3 জন পাইছি, 3টা ছাত্রী আর কি, আব্বা আম্মা সহ যাবে। হ্যাঁ 9 জন হয়ে যাবে। আমার বলা যায় না, যদি আরো কেউ থাকে মন তাহলে আরো বেশি বার দেখেন, ঠিক না? তোমার কয় ভাই? 3 ভাই না, দেখা যাচ্ছে যে হ্যাঁ বোন ভাই। তোমার ভাইরা তোমার ছোট না বড়? ছোটটা কোন ক্লাস? তাহলে তো পরীক্ষার পর হয়ে যাবে, ওই তো যাইতে যাবে তুমি, তখন তুমি বলবো যে তুই আব্বা আমার সাথে আই, আমি জায়গায় গেলাম। কাউসারে তোমার ভাই বন্ধু 3, তোমরাও 3। আচ্ছা, তোমার ছোট না বড়? ওরা ছোট, দুজনেই ছোট। ওরা কি বেশি ছোট? বেশি ছোট, হ্যাঁ না, বেশি ছোটরাই কিন্তু বেড়াতে বেশি পছন্দ করে। হ্যাঁ, তবে ছেলেরা কিন্তু আব্বা আমাকে নিয়ে যাবে না, আমি জানি ভালো, একা একা। আচ্ছা দেখো, তখন দেখা যাবে তোমার ছেলে মেয়েরাও তোমাকে নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ যাইতে চাইলে না, ও না চাইলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, জীবাশ্ম তাহলে হলো। এখন দেখো এইটা ক্ষয়ের জন্য আসে অনেক সময়, জীবন বলার কারণ, হ্যাঁ, তো ওই যেটা বললাম সেটাই কারণ, ঠিক আছে? এবার দেখো সাইকাস উদ্ভিদের সাথে প্রাণের সাদৃশ্য
এগুলো এমসিকিউর জন্য পড়বা, সৃজনশীলের জন্য না। তো এই সাইকাসের জনন প্রক্রিয়া, সাইকাস উদ্ভিদের বংশবৃদ্ধি প্রধানত দুই রকমের ঘটে, একটা হলো অযৌন জনন, একটা হলো যৌন জনন। হ্যাঁ, অযৌন জননে শুধু এরা মার্চ এপ্রিল মাসে, হ্যাঁ, সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা আসে না ওইভাবে, এখানে খালি হচ্ছে যে যেমন ধরো 4 নম্বর পয়েন্ট, উভয় উদ্ভিদের শুক্রাণু বহু কার্যযুক্ত। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট এমসিকিউর জন্য, হ্যাঁ, পাতা পক্ষযোগী। তারপরে 5 নম্বর পয়েন্ট, এই তিনটা পাতা পক্ষযোগী, উভয় উদ্ভিদের শুক্রাণু বহু কার্যযুক্ত, উভয়ের জীবনচক্র অসম আকৃতির জনক্রম বিদ্যমান, এই যে যেগুলো আর কি সাদৃশ্য, ঠিক, এটা হচ্ছে সাদৃশ্য কথা এমসিকিউ। অযৌন জনন থেকে শুধু মার্চ এপ্রিল মাসে এদের হচ্ছে যে গোড়া থেকে চারা হয়, ওইটা লাগাই দিলে আবার গাছ হয়, তাহলে এটা তো নিষেধ হলো না, এটা হচ্ছে অযৌন জনন, তাই না? যৌন জননটা কিন্তু সৃজনশীল হিসেবে অনেক আসে। যেমন দেখো, রাজশাহী বোর্ড 23 সালে আসছিল সৃজনশীল আর কি। ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল যে পুংষ্ট গ্লাস কাকে বলে, এইভাবে আসছিল কয়ের জন্য পুংষ্ট গ্লাস। তারপরে দেখো যে কোন রেণুপত্র কাকে বলে, এগুলো কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্স। হ্যাঁ, তো যৌন জননের ক্ষেত্রে এখানে কিন্তু মোট 3টা ছবি আঁকতে হবে। হ্যাঁ, তো 3টা আঁকতে হবে, আমার সাথে সাথে এঁকে ফেলাম তাহলে সুবিধা হবে। হ্যাঁ, 3টে আঁকতে তো পারবা। আচ্ছা, ইজি আছে, তাহলে তো হোমওয়ার্কই থাক। তো দেখো দেখা যাবো। আচ্ছা, হালকা করে হয় তাহলে দেখো তারপরে এটা হচ্ছে সেই সর্বত্র এর ভিতরে তোমার থাকে হচ্ছে মাইক্রোস্কোপ, এটা বয়ের মধ্যে দেখতে অনেকগুলা মাত্রা ভিতরে, হ্যাঁ, অল্প কিছু মাত্রা ভিতরে, এটার নাম মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের আবার আলাদা একটা মাইক্রোস্কোপ, তো মানে কোন রেণুপত্রের বাংলা অর্থ হলো রেণু, বাংলা অর্থ হলো রেণু। এখন ওই লালটাই আবার আঁকতে হবে, লালটাই আবার আঁকতে হবে। তো লালটা আসবে এইভাবে, এই লালটাই ধরা, ওই লালটাই দিতে হবে, লালটাই এরকম বড়। আমি লালটা দিক থেকে আমরা লালটাই দিই। এখন এই লালের মধ্যে আছে আবার সরাস, লালের মধ্যে আছে সরাস। সরাস হলো একটা অমরার সাথে, এখন একটা অমরার সাথে অনেকগুলো স্পঞ্জিয়ামকে সরাস বলা হয়, অনেকগুলো স্পঞ্জিয়ামকে সরাস বলা হয়। এটা গোটাটা জুড়ে থাকে, তাহলে এটা এগুলোর নাম হলো সরাস, এগুলোর নাম হলো সরাস, এগুলো হলো সরাস। সরাস মানে কি জানো? স্পোরাঞ্জিয়ামের সমষ্টি। সরাস মানে স্পোরাঞ্জিয়ামের সমষ্টি, একটার নাম কি স্পোরাঞ্জিয়াম, একটা, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম আবার কি দেখো, এনজিয়াম মানে থলে, এনজিয়াম মানে থলে, এনজিয়াম মানে থলে, আর স্পোর মানে মাইক্রোস্কোপিক বীজ বা রেণু, এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক বীজ বা রেণু। বুঝছো? তার মানে ওই থলে যেটা, এটা ছোট জিনিস, ওটা কিন্তু বড় করে আঁকো, তাহলে দেখবা এই জিনিসটা আসলে এখানে অনেকগুলো স্বাভাবিক কোষ আছে যেগুলো রেণুগুলোকে ঘিরে রাখছে। হ্যাঁ, এর ভিতরে মনে করো যে রেণুগুলো আছে, এর মধ্যে মনে করো রেণুগুলো আছে, এই রেণুগুলাই কিন্তু পরবর্তীতে শুক্রাণু তৈরি করবে, শুক্রাণু তৈরি করে নিষেক ঘটাবে। কার মধ্যে ঘটাবে? এইটা ঘটাবে যে মেগা স্ক্রোপিল, যারা একবার মেগা স্ক্রোপিল আছে, এই যে মেগা স্ক্রোপিল,
মেগা স্পোরোফিল, এটা হলো মেগা স্পোরোফিল। এই মেগা স্পোরোফিলের মধ্যে রিংওয়ার্ম তৈরি হয়। মেগা মানে কি বড়, বড় স্পোর, বড় মাইক্রোস্কোপিক পিস। ফিল মানে পাতা, অর্থাৎ যেই পাতাতে বড় স্পোর তৈরি হয়েছে, যারা স্ত্রীর হিসেবে কাজ করে। এখন মনে করো এই জিনিসগুলো, এই স্পোরগুলো একটু শুক্রাণুতে পরিণত হয়ে যাবে। শুক্রাণু পরিণত হয়ে এটার সাথে নিষেধ ঘটাবে। নিষেধ ঘটালে জনগণ কমপ্লিট, তাই না? নিষেধ ঘটালে জনগণ কমপ্লিট হচ্ছে। আর্কিগোনিয়াম মনে আছে? আর্কিগোনিয়াম কি? হ্যাঁ, এগুলো পড়তে হবে। এটা এমসিকিউ আমি তাদের বোঝাতে শুরু করলাম তো। আর্কিগোনিয়াম মনে আছে কিনা বলো? আর্কিগোনিয়াম এমসিকিউ দেখাচ্ছি। আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। এই যে আর্কিন, আর্কিন মানে কি? প্রাচীন। গোলাম মানে জন্মাঙ্গ, এখানে স্ত্রী জন্মাঙ্গ বোঝাচ্ছে। আর প্রাচীন স্ত্রী জন্মাঙ্গ, প্রাচীন স্ত্রী জন্মাঙ্গ একটু অন্যরকম ছিল। কেমন ছিল? যে এরকম ছিল প্রাচীনগুলা। এখন তো যেগুলো আধুনিক জীব সেটা তো ভিন্ন। আগে এরকম ছিল। এটা হলো প্রাচীন স্ত্রী জন্মাঙ্গ, এটা হলো প্রাচীন স্ত্রী জন্মাঙ্গ। আচ্ছা, এই ছবিগুলো একটু দেখাও। দেখো, যৌনদণ্ডের এখানে এমসিকিউগুলো প্রথমে আমাদের মনে রাখতে হবে যে পুংরেণুপত্র কাকে বলে। এটা একটা জ্ঞানমূলক কোশ্চিন। আবার মোচাকৃতি ইষ্টবিলাস, কোন ইষ্টবিলাস? যদি বলছিলাম স্ট্রং বিলাস মানে সাজানো, স্ট্রং ভাবে সাজানো। কোনো একটা কাঠামোতে স্ট্রং ভাবে মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র সাজানো আছে, এটাকে বলা হয় পুং ইষ্টবিলাস। ঠিক আছে? এখানে দেখো ৩ নম্বর লাইন, যে মাইক্রোস্পোরোফিল ৩ থেকে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১২ থেকে ২৩ মিলিমিটার প্রস্থ। আচ্ছা, এখানে আরেকটা কথা দেখো, অ্যাপোফাইসিস কথাটা আছে, এটা বোঝাই নিয়ম। অ্যাপোফাইসিসটা কি? এটার নাম অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস মনে রাখবা। অ্যাপেক্স মানে কি? চূড়া। অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া। ঠিক আছে? তাহলে হাই, হাই মানে বৃদ্ধি, হাই মানে বৃদ্ধি। তাহলে চূড়ার দিকে যে বৃদ্ধির প্রক্রিয়া, যে চূড়ার দিকে বৃদ্ধি পাইছে, চূড়ার দিকে যে বৃদ্ধির প্রক্রিয়া, সেটা হলো অ্যাপোফাইসিস। এখন এগুলো কিন্তু অনেক সময় ইয়েও করে দিতে পারে, জ্ঞানমূলক কোশ্চেন দিয়েই দিতে পারে, বই আছে। তুমি বাংলা জানলে একটু বানাই লিখতে পারো, তাই না? চূড়ার দিকে যে বৃদ্ধি হয়েছে ওটা এগুলো অ্যাপোফাইসিস। এটা বলা যাবে না। থাকে কোথায়? মাইক্রোস্পোরোফিল, তাই না? এগুলো একটু পিনিয়ন বলা হয়। এটা তো নিউব, এই জিনিসগুলোর নাম পিনিয়ন। পিনিয়ন মানে পত্র, পিনিয়ন মানে পত্র। আচ্ছা, আর কি কি এমসিকিউ আছে? পরের পৃষ্ঠায় দেখো। পরের পৃষ্ঠায় আছে যে ২ থেকে ৫টি স্প্রোজিয়া একত্রে অবস্থান করে, এটাকে বলা হয় সরাস। ২ থেকে ৫টি, ২ থেকে ৫টি স্প্রোজিয়া একত্রে বাস করে, এটার নাম হলো সরাস। এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এরপরে ৩য় নম্বর লাইনে, প্রথম লাইনে, অপরদিকে স্ত্রী সাইরাসের মাথায় স্ত্রীণুপত্র তৈরি হয়। প্রতিটি মেগা স্প্রোফিল ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা। প্রতিটি মেগা স্প্রোফিল ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা। স্ত্রীণুপত্র ঢিলাভাবে সজ্জিত, কোনো কম্প্যাক্ট স্টোবিলাস গঠন করে না। মানে যে স্ত্রীণুপত্রগুলা, এই জিনিসটা একটা না, অনেকগুলো আছে। ছবির দিকে তাকায় দেখো তো, এরা কি কম্প্যাক্ট না একটার সাথে একটা লেগে আছে? নাই। ছবির দিকে তাকায় দেখো, তবে আলাদা না, বিচ্ছিন্নভাবে আছে, তাই কি না? ওই একটা তো আছে, লেগে আছে, আলাদা আলাদা, এটা ঘনভাবে আছে। তাহলে ঘনভাবে নাই বলে নাম হচ্ছে স্ট্রং পুং স্টোবিলাসের মতো নাই, স্ত্রী স্টোবিলাস গঠন করেনি। এখন পরীক্ষা যদি আসে যে মেগা স্প্রোফিলগুলা স্ত্রী স্টোবিলাস গঠন করলো না কেন, করে না কেন, তাহলে উত্তর কি হবে? হ্যাঁ হ্যাঁ, এরা দূরে দূরে থাকে সেজন্য। আর যদি বলে যে কেন এরা দূরে দূরে থাকে, তাহলে কি উত্তর দেওয়া? কেন এরা দূরে দূরে থাকে, তাহলে কি উত্তর দেওয়া? এমন চাইতে তাই বলো, কেন? আচ্ছা, যেমন যদি আগেকার দিনের মতো হচ্ছে যে বড় বোনকে পাত্রপক্ষ দেখতে আসছে,
বিয়ে করবে তাই পরবর্তীতে আগে বিয়ে হয়, এরকম ঘটনা এখনো ঘটে। তো হ্যাঁ, এখন ছোট বোন মনে করো নাচতে নাচতে যদি আসছে, হেল্প করতেছে, এখন পাত্র বছর ছোট বোনকে পছন্দ লেগেছে, না বড় বোন ওটা ওটা বাদ, এই ছোট বোনকে বিয়ে, এরকম ঘটনা ঘটে যায়। তো যারা সচেতন তারা হলো যে ওই জন্য ছোট বোনকে আনেই না, আনলেও বোরখা পরে, মানে চেহারা না লাগে কারণে দেখলে ওটা বেশি পছন্দ হয়ে গেলে ওটা বিয়ে করতে যাবে, বুঝছো? তো এখন সচেতন হয়, কারণ ধরো সত্যি বলতে কি কোন ব্যাপারটা, যেমন ধরো এখনকার শহরে ধরো মোটামুটি ছেলেদের তো দিক দিকে হয়, মেয়েদেরও দেরি দিকে। একটা মেয়ে ধরো অনেক সময় একটা মেয়ের এটা শহরের সাথে যেতে পারে, একটা মেয়ের এটা চিন্তা ভাবনা থাকে যে আমার ক্যারিয়ারটা তৈরি করতে হবে। তো বেশিরভাগ বাবা-মারা ধরো এই মেডিকেলে বা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন ভর্তি হয় তখন বিয়ের চিন্তা ভাবনা করে। আবার কোনো বাবা-মারা না চাকরি করুক তারপরে বিয়ে দেবে, এরকম হয় না? এখন ধরো যে দেখছি, মনে করো যে যখন মাস্টার্স ডিগ্রিতে বা চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, এবার দেখতে আসছে, এবার দেখতে ক্লাস তো শেষ হয়ে গেছে। তো এখন মনে করো যে কি হলো যে এবার পাত্রকে দেখতে আসছে, দেখতে এসে তখন হচ্ছে যে এই ওদের সাহায্য করছে, এখন দেখা যায় যে তাকে পছন্দ করে দিচ্ছে, বুঝতে পারছো? তো ওই কারণে তখন নিয়ে আসে না, কারণ এখানে একটা ব্যাপার আছে আসলে সত্যি বলতে কি, যে তোমার হচ্ছে যে মোটামুটি কোন সময় মেয়েদের বেশি সুন্দর থাকে, এটা কিন্তু ছাত্র জীবন পর্যন্ত বেশি সুন্দর, স্টুডেন্ট লাইফ পর্যন্ত বেশি সুন্দর থাকে, তারপরে কিন্তু সৌন্দর্যটা কমে যেতে পারে, এটা বাস্তব কথা। হ্যাঁ, তুমি যখন হচ্ছে যে বাজারে কিছু কিনবে, কিছু জিনিস কিন্তু বেশি মাখায় মানুষ কিনে, কিছু জিনিস থাকে কিন্তু মানুষ হচ্ছে যে অত বেশি মাখায় কিনে, যেমন ধর শসা টেকে গেছে, এরকম কি কিনবা, এটা একটু কুচি আছে এরকম না, দেখতে হয়তো। এখন এইটার কাহিনীটা কি, এটা দেখো তাহলে একজনকে লুকায় রাখতে হচ্ছে ছোট বোনকে, তাই না? কারণ কি, নাহলে নিষেক্রিয়া ছোট বোনের সাথে হয়ে যেতে পারে। এখানে দূরে দূরে থাকার মেন কারণ হচ্ছে যে দূরে দূরে এই কারণে আছে, ফাঁক ফাঁক হয়ে থাকলে শুক্র মাসে যাকে পছন্দ সেটা চাই ঢুকবে, আর একসাথে লেগে থাকলে কার সাথে নিষেক্রিয়া হবে কোনো ঠিক ঠিকানা নাই, খুঁজেই পাবে না। তাহলে এটা একটু ফাঁক ফাঁক থাকলে ডিম্বুগুলা দেখতে পাই, ডিম্বুগুলা দেখতে পাই, ডিম্বুগুলা দেখে বসে। আচ্ছা, 5টা আবার আরেকটা ব্যাচ আছে।